সকলকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠের আসর শুরু করছি। আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানের ৩য় সংখ্যায় প্রকাশিত এবং ১০ম সংখ্যায় পুনঃপ্রকাশিত আমাদের প্রিয় দাদু ডক্টর বিবেক রায়ের লেখা গল্প পুরানো সেই দিনের কথা। দাদুর মূল লেখাটি ইংরাজিতে লেখা, আমরা সেটি বাংলায় অনুবাদ করেছি। অনুবাদ করতে গিয়ে দাদুর মূল ভাবনা যদি আমরা প্রকাশে অসমর্থ হই তাহলে আমরা ক্ষমা প্রার্থী। পুরানো সেই দিনের কথা, ডক্টর বিবেক রায়। আমি রায় পরিবারের এক ব্যক্তির কথা বলতে চাই, যিনি আজ থেকে প্রায় ৭০ বছরেরও বেশি আগে আমাকে গভীরভাবে বিস্মিত করেছিলেন। আশ্চর্যের বিষয়, আজও তিনি আমার স্মৃতিতে অমলিন। নিশ্চয়ই তিনি আমার ওপর এক সূক্ষ্ম কিন্তু স্থায়ী প্রভাব ফেলেছিলেন, যা তখন গ্রামে তার সঙ্গে মেলামেশার সময় আমি পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু পরবর্তী জীবনে আমার মনন ও চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সংক্ষেপে তার কথাই বলতে চাই। আর হয়তো এই স্মৃতিচারণ আপনাদের মনেও সাময়িকভাবে আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি জাগাবে। আজ প্রায় ৭০ বছর পর বহু দূরের এক দেশে বসবাস করতে করতে আমার মন বারবার ফিরে যায় দুর্গাপুজোর দিনগুলোতে, মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত। জানালার বাইরে শরৎকালের রঙিন দৃশ্য চোখ ধাঁধিয়ে দেয়। সোনালি লাল ম্যাপল, উজ্জ্বল হলুদ এলম আর তামাটে লাল ওক গাছের পাতা, এদের উপরে বিস্তৃত গভীর নীল আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। সেই মেঘের ফাঁকেই আমার কল্পনায় ভেসে ওঠে বহু পরিচিত মুখ, যারা আজ আমাদের মধ্যে নেই। তারা আমাদের পূর্বপুরুষ, যাদের হাতেই ছিল পরিবারের নানান দায়িত্ব ও দুর্গাপুজোর আয়োজনের ভার। নীল আকাশের বিশাল পটভূমিতে তাদের মুখগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। এই সব মুখের ভিড়ে আমার দৃষ্টি আটকে যায় একটি বিশেষ মুখে, যার কথাই আমি বলতে চাই। তিনি আমার কাছে কিছুটা ব্যতিক্রমী ছিলেন। ছিপছিপে গড়ন, 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা, লম্বাটে মুখ ও তীক্ষ্ণ নাক। চেহারায় এক ধরনের আকর্ষণ ছিল। পড়াশোনায় তিনি সম্ভবত গ্রামের স্কুলের গণ্ডি পেরোননি। আর্থিক দিক থেকেও খুব সচ্ছল ছিলেন না। ঘাটাল শহরের বাইরে বিশেষ কোথাও যাননি। নিজের চেয়ে অনেক কম বয়সের এক মহিলার সাথে ওনার বিয়ে হয়েছিল এবং ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবনা না করেই সন্তানদের মানুষ করেছিলেন। তার প্রজন্মের রায় পরিবারের বহু পুরুষের জীবনী বোধহয় এমন ছিল, কিন্তু এখানেই তার সঙ্গে অন্যদের মিল শেষ হয়ে যায়। তিনি ভালো গান গাইতে পারতেন এবং পারিবারিক থিয়েটার পরে যা যাত্রায় রূপ নেয় তার নিয়মিত অভিনেতা ছিলেন। দারুণ গল্প বলতেন, আর সবচেয়ে বড় কথা, আমাদের মতো বয়সী ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতন মিশতেন। তিনি ছিলেন গান্ধীর একনিষ্ঠ অনুরাগী। আমাদের সঙ্গে মিলেই তিনি গান্ধীজি ও নেতাজির জন্মদিন পালন করতেন, নানা অনুষ্ঠান উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করতেন, হারমোনিয়াম কাঁধে নিয়ে আমাদের সঙ্গে সমস্বরে দেশাত্মবোধক গান গাইতেন। বলো 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 সবে, ধনধান্যে পুষ্পে ভরা, এমন আরও কত গান। গ্রীষ্মকালে তিনি আমাদের নিয়ে গ্রামে রাত্রিকালীন পাহারার দল গঠন করতেন এবং রাতে গ্রাম ঘুরে দেখতেন। 1947 সালের অনেক আগে, যখন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা গ্রামে আসতেন, তিনি সবসময় নীরবে পিছনের সারিতে থাকতেন। কোনো স্বীকৃতি বা পুরস্কারের প্রত্যাশা না রেখেই কাজ করে যেতেন। আমি কখনো তাকে কারো সমালোচনা করতে বা কারো বিষয়ে অভিযোগ করতে শুনিনি, বরং তাঁর সুখ, সরলতা এবং ভালো কাজে নিজেকে যুক্ত রাখার মানসিকতাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। কিছু মানুষ থাকে যারা অন্যেরা যেমন অনেক সব অর্থহীন বিষয়ে জড়িয়ে পড়ে, সেসবের সঙ্গে নিজেকে জড়ায় না। ঠিক যেমন সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ছবির 2 খেলোয়াড়। দেশে তখন অনেক কিছু ঘটছিল, কিন্তু তারা নিজেদের খেলাতেই মগ্ন ছিল। আমার গ্রাম্য জীবনও একসময় বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সীমিত গ্রামীণ পরিবেশ ছাড়িয়ে আমি মানব জীবনের নানা দিক দেখার সুযোগ পেয়েছি।
তবু গ্রামের সেই আনন্দময় শৈশবের দিনগুলো এবং সেই মানুষটিকে আমি কখনো ভুলিনি, যার কাছ থেকে আমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছিলাম। অনেক দিন পর যখন আমি গুহারডাঙ্গায় গিয়েছিলাম, তখন জানতে পারলাম আমার সেই চেনা মানুষটি ও তার মতো আরও অনেকেই এখন আর এই নশ্বর জগতে নেই। তাকে আমি ডাকতাম পেলাদা বলে। তার প্রকৃত নাম ছিল শ্রী ত্রিলোচন রায়। এই আনন্দময় পুজোর সময়ে তাকে স্মরণ করতে গিয়ে আশা করি আপনাদের নিরাশ করিনি। আপনাদের অনেকের হয়তো তাকে দেখেননি কিংবা তার নাম শোনেননি, কিন্তু এমন মানুষেরাই সমাজের ভিত করে দিয়ে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প পাঠের আসর শেষ করার আগে আমাদের শ্রোতাদের 2026 ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।